মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, আবারও সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও বর্ণাঢ্য নৈপুণ্য প্রদর্শন। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে 26 মৃতদেহ উদ্ধার। কুমিল্লার কালাকুচুয়ায় বাসের সাথে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5 দিনের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ। 1-11 আয়নাঘর জঙ্গি নাটকের চাঞ্চল্যকর তথ্য আদায়ের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বীর সন্তানদের জানানো হয় সশস্ত্র সালাম। মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির বীর শহীদদের প্রতি সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধ, 24 জুলাই অভ্যুত্থান এবং 90-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। এ সময় বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। নির্বাচিত সরকারের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, স্বাধীনতার 55 বছরে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। 18 বছর পর আবারও জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে পুরাতন বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বৃহস্পতিবার সকাল 10টার পর রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর আবার এই ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে প্যারেড আয়োজন করা হয়, যা এবারের উদযাপনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন তার মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। 2008 সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবার স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। তেজগাঁ পুরান বিমানবন্দরে মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। 3 বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের জাঁকজমক প্রদর্শন উদযাপনকে আরও মনোমুগ্ধ করে তোলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুর্যোগ কিংবা সংকটে সশস্ত্র বাহিনীর ইতিবাচক এবং গৌরবময় ভূমিকা এই কুচকাওয়াজের মাধ্যমে প্রদর্শিত হলো। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন শেরেবাংলা নগরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার পূরণে কাজ করছে সরকার। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এদেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান ও 24-এর স্বপ্ন বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা। দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দর্শক, ফিরে আসা যাত্রীদের খবর সংগ্রহে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মেজবা রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেজবা, কমলাপুরে ঢাকা ফেরত আসা যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন, আর ট্রেনগুলো সময় মতো আসছে কিনা সে ব্যাপারেও জানাবেন। বিভাসা, আপনি বলছিলেন জীবনে আবারও ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এইখানে চিত্র সেটি যদি আপনাকে বলতে চাই, আমরা আসার পরে সকাল থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন কিন্তু স্টেশনে এসেছে এবং আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে। তারা জানিয়েছেন যে কিছুটা যাত্রা বিলম্ব হয়েছে, অর্থাৎ ট্রেনটি যে সময় ছেড়ে আসার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী, সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে ছেড়েছে।
ঢাকা স্টেশনে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি। এছাড়াও তারা আমাদেরকে জানিয়েছে যে ট্রেনের আপনার যে ভাড়া থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাকই ছিল, কোনো রকম এমন ভোগান্তিতে তারা পড়েননি। এবং ট্রেনে যে বিষয়টি বারবার ধারণা করা হচ্ছিল যে যাত্রী চাপ কেমন হবে, যেহেতু আমি একটু জানিয়ে রাখতে চাই গতকাল 26 আজকে শুক্রবার, আজকেও একটি ছুটির দিন, এই জন্য ট্রেনের চাপ কিছুটা স্বাভাবিকই ছিল। আমরা যতটুকু যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন ট্রেনের চাপও স্বাভাবিক ছিল। আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি। অনেকে ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার কারণে তারা কিন্তু 2-1 দিন আগে এসেছে। আবার যাত্রীর চাপ বা ভোগান্তি থেকে মুক্তি পেতে, অর্থাৎ আগামী রোববার থেকে যাদের অফিস রয়েছে তারা সেক্ষেত্রেও কিন্তু আজকে শুক্রবারের এই দিনটিকে বেছে নিয়েছে যে কোনো রকম ভোগান্তিতে না পড়ে। তবে সর্বোপরি যে বিষয়টি আমি আপনাকে একটু বলতে চাই, কমলাপুরে ট্রেনের যেহেতু একটি দীর্ঘ ছুটি গিয়েছে এবার ঈদে, তো সেই জায়গা থেকে মানুষ গত 2 দিন আগে থেকে আসা শুরু করেছে ঢাকামুখী। সে চাপ কিছুটা স্বাভাবিক ছিল, অর্থাৎ সেরকম কোনো ভোগান্তিতে পড়েনি। ট্রেনের ছাদেও কাউকে এভাবে ফিরতে দেখা যায়নি, যেহেতু মানুষ একদিনে ফিরছে না ঢাকাতে, বেশ কয়েকদিন 3-4 দিন ধরেই এবার ঢাকাতে ফিরবে। আজকেও ফিরছে এবং আগামীকালও ফিরবে, সেই বিষয়টি জানিয়েছে। এবং আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সবকিছু স্বাভাবিক ছিল, কোনো রকম ভোগান্তিতে যাত্রীরা পড়েনি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মেজবা রহমান যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর এ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 11 নারী, 8 শিশু ও 4 জন পুরুষ। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আজ সকাল 8টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেল 5:15টার দিকে ঘাটের 3 নম্বর পল্টন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে যুক্ত হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পাওয়া যেতে থাকে একের পর এক মরদেহ। বুধবার রাত 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি গভীর পানির নিচ থেকে টেনে তোলা হয়। এরপরেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ তার যে তথ্য কেন্দ্র, এই তথ্য কেন্দ্রের সাথে আমরা তথ্য নিয়ে কথা বলে যোগাযোগ করে আমরা নিশ্চিত করছি যে যতক্ষণ পর্যন্ত কোনো দাবিদার থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য প্রতি পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 15,000 টাকা করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, কুষ্টিয়া, গাইবান্ধা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঢাকার আশুলিয়ার বাসিন্দা। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের 4 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এদিকে বাস ডুবির ঘটনায় রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী, ছেলে ও এক নাতনির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলে আহনাফ রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচংয়ের কালাকচুয়ায় বাসের সাথে ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গতকাল সন্ধ্যা 6টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনে গিয়ে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় 5 জন। ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময়কার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ রিমান্ডের আদেশ দেন। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয় 2024 সালের 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আওয়ামী লীগের 5 থেকে 700 নেতাকর্মী হামলা চালায়। এ সময় শেখ মামুন খালেদের আদেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ সহ 1/11-র সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপট্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বলা হচ্ছে যে 111-এর কৌশলীর একজন সদস্য ছিলেন এবং কৌশলক ছিলেন এবং বিশেষ করে উনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং হত্যা গুমের সাথে জড়িত ছিলেন। কোনো ক্রমে উনি জড়িত ছিলেন না। উনি ছিলেন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরি অত্যন্ত দক্ষতা, নেতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে উনি চৌকসভাবে মেধাবী হিসেবে উনি সরকারি চাকরিজীবীদের চাকরি করেছেন। সারা দেশে পেট্রোল পাম্পগুলোর সামনে এখনও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে দেশেই উৎপাদিত পেট্রোল আর অকটেন নিয়ে সমস্যার মূলে রয়েছে দুর্বল সরবরাহ ব্যবস্থাপনা, বলছেন বিশেষজ্ঞরা। এর সাথে যুক্ত হয়েছে প্যানিক বাইংয়ের বাড়তি চাপ। রকুনুজ্জামানের রিপোর্ট। দেশের জ্বালানি বাজারে অস্থিরতা শুরু ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়া থেকেই। সরকার প্রথমে জ্বালানির সরবরাহ 25% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিলেও পরে তা প্রত্যাহার করে। কিন্তু ততদিনে আতঙ্কে জ্বালানি কেনা শুরু করেন অনেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রে জানা যায়, দেশে পেট্রোল ও অকটেনের 80 থেকে 100% উৎপাদিত হয় দেশে। তাহলে কেন এই সংকট? কেনই বা পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন? তেল নিতে আসলে অনেক ঝামেলা হচ্ছে। কেমন ভোগান্তি তো বুঝতেই পারতেছেন, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আসলে সরকারের দিক থেকে বলতেছে আছে, কিন্তু আমরা তো পাম্পে যা ভরপুর তেলটা পাচ্ছি না। এখন আমরা এটা কিভাবে বিশ্বাস করব যে আসলে তেল আছে? সরকারের দাবি তেলের মজুদ যথেষ্ট। পাম্প মালিকরা বলছেন, যেখানে সাধারণ সময় একজন মোটরসাইকেল আরোহী 3 থেকে 4 দিনের জ্বালানি নিতেন, এখন তাকে প্রতিদিন কিনতে হচ্ছে। এতে জ্বালানি কেনার লাইন কমছে না। আগের যে চাহিদাটা ছিল, এখন চাহিদাটা মানুষের ভিতরে গুজব ছড়ানোর কারণে, আতঙ্ক ছড়ানোর কারণে চাহিদা বেড়ে গেছে। এখন মানুষকে সবাইকে দিতে হলে আমার পাম্প যদি আমার ওই আগের মতো খোলা রাখতে হয়, সবাইকে এক সমান পরিমাণ দিতে হবে। আর না হয় আমার পাম্প দ্রুত বন্ধ করে চলে যেতে হবে। ধরো ডিপো থেকে তো আমরা আগের মতো তেল পাচ্ছি, এখন ডিপো থেকে তেল পাচ্ছি, আমাদের সেল আগের মতো তো নাই, আগের যে চাহিদাটা বেড়ে গেছে। বিপিসি বলছে, ডিপো থেকে পাম্পে সরবরাহ ঠিক থাকলেও পাম্পে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে পেট্রোল অকটেনের উৎপাদন সক্ষমতা থাকলেও বেড়ে যাওয়া চাহিদা মোকাবেলায় সরবরাহের জন্য তেলবাহী ট্রাক বা রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। চলমান সমস্যার মূলে এটাই। পেট্রোল আর অকটেন বিতরণ ব্যবস্থায় আমি মনে করি একটা সমস্যা আগের থেকেই ছিল, এবং যেহেতু একটা সংকটের মুহূর্তে আমরা আছি এখন, তখন একটা প্যানিক বাইং এবং অন্যান্য জিনিসপত্র কাজ করে, এবং সেটারই একটা কিউমুলেটিভ এফেক্ট যেটা বলি, বাড়তে বাড়তে এই অবস্থায় চলে এসেছে। পেট্রোল অ্যান্ড অকটেনের একটা বড় অংশ আমাদের দেশেই, আমাদের গ্যাসের কনডেন্সেট থেকে তৈরি হয়। তো এটা তো আমাদের দেশেই আছে, বাইরে যত সমস্যাই হোক না কেন এটা তো আমরা পাবই। তো এরকম ধরনের জিনিসপত্র যদি ভালো করে জনগণকে বোঝানো যায়, ভোক্তাদেরকে, তাহলে এই সমস্যাটার কিছুটা লাঘব হবে। যতগুলা জায়গায় সরকার তারা ব্যবস্থা নিতে পারে, আমি মনে করি ক্র্যাশ প্রোগ্রামে এখন সরকারের এটা করা যায়, কারণ একটা আমরা এমার্জেন্সি চলেছে। আরেকটা জিনিস হবে যে তেলটা যেটা সরবরাহ করা হচ্ছে, এটা কি ঠিকভাবে পাম্পে আসছে নাকি, এইটারও একটা অনুসন্ধান করা উচিত সরকারের। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং এই কৃত্রিম সংকট দূর করা নতুন সরকারের এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
পাক হানাদার বাহিনী যদি 25 মার্চ কাল রাতে রাজারবাগে হামলা না করত তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও 2-1 দিন পরে হতে পারত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ক্ষমতা পেয়ে বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রূপায়ণ সেন্টারে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিএনপি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে। তার মতে সাংবিধানিক ধারা অব্যাহত থাকলে 2029 সালে নির্বাচন হবার কথা। দেশে জ্বালানি তেল সংকটের জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার মোহাম্মদ শাহাবুদ্দিনকে এখনও রাষ্ট্রপতি রাখায় সরকারের সমালোচনা করেন। অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি গণভোট বাস্তবায়ন করছে না, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চালাচ্ছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপির নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সেনাবাহিনীর উদ্যোগে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। পাশাপাশি দেশের স্বনামধন্য মিউজিক ব্যান্ড ওয়ারফেস তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ারওয়ার্কস প্রদর্শনী হয়। বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং একই সঙ্গে রাজধানীর 7টি নির্ধারিত স্থানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উপভোগের ব্যবস্থা করা হয়। নতুন করে আসরের মতো এবার খেলাধুলায় নতুন করে স্পোর্টস চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে গতকাল বিকেলে সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে যখন সাবেক ফুটবলাররা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা ছাড়ে স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মাঠে প্রবেশ করেই প্রধানমন্ত্রী ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। এরপর ডাগআউটে বসেই খেলা উপভোগ করেন। লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ম্যাচ শেষে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন করে স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। আজকের এই সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, আবারও সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও বর্ণাঢ্য নৈপুণ্য প্রদর্শন। দৌলতদিয়া ডুবে যাওয়া বাস থেকে 26 মৃতদেহ উদ্ধার। কুমিল্লার কালাকুচুয়ায় বাসের সাথে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত। 5 দিনের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ, 1/11 আয়নাঘর জঙ্গি নাটকের চাঞ্চল্যকর তথ্য আদায়ের আশা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।